আমার ছেলে বিশ্বজিৎ আমার কোলে মাথা রেখে বলল, প্রকৃতি যে ভুল করেছে আমাদের মাছেলে করে, আসলে আমরা স্বামী-স্ত্রী হওয়ার কথা ছিল। আমি অবাক হয়ে তার চুলে হাত বুলাতে লাগলাম গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মেঘালয়ের নংক্লিউম গ্রামে সেই বিখ্যাত লিভিং রুট ব্রিজের পাশে আমাদের ছোট্ট কটেজ। চারপাশে কাশফুলের সমুদ্র, দূরে নীল পাহাড়। এখানে যেন বিশ্ব আমাদের থেকে অনেক দূরে। শুধু আমরা দুজন, আমি আর আমার ছেলে বিশ্বজিৎ। আমার বয়স ৪৫, বিশ্বজিতের বয়স ২৭। আমার স্বামী মারা গিয়েছিলেন যখন বিশ্বজিৎ মাত্র ৩ বছরের। আমি শিলংয়ে একটি কফি শপ চালাই, বিশ্বজিৎ একজন ফটোগ্রাফার। বিশ্বজিৎ কখনোই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। সব মেয়েকেই সে বন্ধু হিসেবে দেখে। আমি প্রায়ই ওকে বলি, তোর বিয়ে করা উচিত কি? সে হাসে, বলে, মা, আমার তোমাকেই যথেষ্ট। আজ সকালে অসাধারণ সূর্যোদয় দেখার পর আমরা কটেজের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বিশ্বজিৎ এসে আমার কোলে মাথা রাখল, যেমন ছোটবেলায় রাখত। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। বিশ্বজিৎ অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ কথাটা বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস রে? আমি হেসে জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ উঠে বসল। তার চোখে এক অদ্ভুত আবেগ। মা, তোমাকে কিছু কথা বলতে হবে আমাকে। গতকাল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমরা দুজনে আগের জন্মে দুটি ভিন্ন মানুষ ছিলাম, স্বামী স্ত্রী। কিন্তু কেউ আমাদের থাকতে দেয়নি একসাথে। আমাদের মৃত্যু হয়েছিল একসাথে। আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু বিশ্বজিতের গাম্ভীর্য আমাকে থামিয়ে দিল। সে উঠে দাঁড়িয়ে বলল, চলো, আজ আমরা একটা জায়গায় যাব। আমি তোমাকে কিছু দেখাতে চাই। কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। তোমার জন্মদিনের উপহার। বিশ্বজিৎ মুচকি হেসে বলল, আমার জন্মদিন আজ থেকে ২ দিন পরে। আমি মাথা নাড়লাম। আচ্ছা, চলো। কিন্তু আগে আমাকে বল, তুই ঠিক আছিস তো? বিশ্বজিৎ কোনো উত্তর দিল না। সে শুধু ইশারা করল জলদি তৈরি হতে। আমরা বাইকে করে রওনা দিলাম। বিশ্বজিৎ বাইক চালাচ্ছিল। আমি পিছনে বসেছিলাম। পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে আমরা যেন মেঘের রাজ্যে পৌঁছে গেলাম। এই রাস্তাটা আমি কখনো দেখিনি আগে। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে বিশ্বজিৎ বাইক থামাল। এটা কি জায়গা? আমি জিজ্ঞাসা করলাম। মা, এটাই সেই পাহাড় যেটার ছবি আমি বছরখানেক আগে তুলেছিলাম, মনে আছে? সেই যে তুমি বলেছিলে এত সুন্দর জায়গা যে একবার দেখতে চাও। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, মনে আছে খুব। বিশ্বজিতের তোলা ছবিগুলো আমি প্রায় দেখি। তার ফটোগ্রাফিতে এক অদ্ভুত ম্যাজিক আছে। সে যেন ছবির মাধ্যমে কথা বলে। আমরা এগোতে লাগলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি দেখলাম একটা প্রাচীন মন্দির। ভাঙ্গাচোরা, জীর্ণ অবস্থা। অনেকটা উপেক্ষিত মনে হচ্ছিল। এই মন্দিরটা কার? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন প্রেমের মন্দির, বিশ্বজিৎ বলল। এখানে এমন জোড়ারা আসে যাদের বিয়ে করার অনুমতি নেই সমাজে। এখানে তারা বিয়ে করে প্রতিজ্ঞা করে যে পরজন্মে হলেও তারা আবার মিলিত হবে। আমি বিশ্বজিতের দিকে অবাক হয়ে তাকালাম। এই তথ্যগুলো সে কোথায় পেল? আমি কখনো এই মন্দির সম্পর্কে শুনিনি। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি আজ সকালে তোমাকে যা বললাম সেটা শুধু একটা স্বপ্ন নয়। আমি গত কয়েক বছর ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছি। একই স্বপ্ন বারবার। একটা নারী আর একটা পুরুষ। তারা প্রেমে পড়েছিল। কিন্তু তাদের পরিবার রাজি ছিল না। তারা পালিয়ে এসেছিল এই মন্দিরে। এখানে বিয়ে করেছিল। তারপর তারপর কি? আমি জিজ্ঞাসা করলাম। তারপর তাদের হত্যা করা হয়েছিল, মা। তাদের পরিবারের লোকেরা তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। আমি শিউরে উঠলাম। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ আমার হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গেল। মন্দিরের ভেতরে অনেক পুরনো মূর্তি। আমি দেখলাম দুটি স্কেলেটন একে অপরকে জড়িয়ে ধরে আছে। প্লাস্টিকের স্কেলেটন, কোনো দর্শনার্থীদের ভয় দেখানোর জন্য বোধ হয়। দেখো, বিশ্বজিৎ বলল, এরাই সেই প্রেমিক প্রেমিকা। এরা মারা যাওয়ার আগে প্রতিজ্ঞা করেছিল যে তারা পরজন্মে আবার মিলিত হবে। আমি অবাক হয়ে সেই স্কেলেটনগুলোর দিকে তাকিয়ে রইলাম। আবার শিউরে উঠলাম।
বিশ্বজিৎ, এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল, মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পরজন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি, মা। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো। লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল, তারা আমরা। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির, একটা পুরুষ, হত্যা। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে, আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি?
সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর, মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি, হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে, বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে, তাদের আক্রমণ করছে, হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো, আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি। আমি চমকে উঠলাম। আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেওয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই, কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে যদি আপনারা পূর্বজন্মের সমস্যা সমাধান না করেন। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে। আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন 200 বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন? বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেন। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে, আপনাদের পূর্বজন্মের কাহিনী। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি, ইংরেজিতে লেখা। তারিখ 1/8/21। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন, কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি, একটি সাদাকালো ফটোগ্রাফ।
একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো। আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়। এটা বানানো হতে পারে কি? বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি গি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে কি? পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। 60-এর কাছাকাছি বয়স। সাদা চুল, গোঁফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ? তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ। আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো। আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি। সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। 1821 সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন। কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। 1800 সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো। এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে। সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ। ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি। তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন। সূর্য ডুবে গেল। পূর্ণিমার চাঁদ উঠল। বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের তিনজনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। তিনজনে একসাথে। আমরা তিনজন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা। বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ। অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি।
এলিজাবেথ ব্রাউন, ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম। আমাকে ক্ষমা করো গে। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম গে। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম গে। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো। এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে গি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক? অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে গি। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে গি। নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়। এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে। কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে গু। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে গি। নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে গু। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না গি। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে গি। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি গু। আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়, সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্ম জন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি। আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে কি। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে কি। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে গু। বিশ্বজিৎ হাসল। আমিও।
আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে গু। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ গু। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি হেসে বললাম, তুই আমার ছেলে, কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে কি। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ কি? আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়, সেটা আত্মার, সেটা চিরন্তন। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, শামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হলো। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই গু। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু।
বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইক, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত, আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এই খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামীয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা।
কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না, তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকদে ফিরে যাওয়া। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামে থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প, না। একদিন তোমাকে পুরো গল্প শোনাব। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিমলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো।
শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করার। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না।
তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়া, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার।
বিংশ অধ্যায় ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি না তবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায় উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি? আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। কি আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরুচ্ছি হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায় জীবনের সন্ধ্যা।
আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিন। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদে। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখায়। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে।
এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।